হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন। গুড মর্নিং সকলকে, শুভ সকাল। আবারও সকলকে একবার আমাদের ক্লাসে স্বাগতম জানাই। 30শে মার্চ 2026-এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা চর্চা করব, সাথে সাথে জিকে প্রশ্ন উত্তর তো থাকছেই। তো অবশ্যই যারা আমাদের এই ক্লাসটিতে যুক্ত হয়েছে সকলকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং প্রতিদিনের এই যে ক্লাস সেটাকে লাইভ দেখতে থাকো আমাদের চ্যানেলে। সম্পূর্ণ ফ্রিতে তোমরা ক্লাস করতে চাইলে অবশ্যই দ্য ওয়ে অফ সলিউশন TWS একাডেমি এবং TWS স্মার্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না এবং আমাদের ফলো করতেও কিন্তু ভুলবে না। চলো আমরা শুরু করছি আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের পর্ব। প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে, সম্প্রতি কোন অলিম্পিক পদকজয়ী ভারতীয় হকি খেলোয়াড় আন্তর্জাতিক হকি থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন? সঠিক উত্তর হচ্ছে গুরজন্ত সিং। ইনি ভারতীয় হকি দলের সদস্য, তিনি রিসেন্টলি অবসর নিয়েছেন। ইন্ডিয়ান মেন্স টিম ফরওয়ার্ড, ভারতীয় হকি দলের ফরওয়ার্ড পজিশনে, ফরওয়ার্ড মানে আক্রমণ যে ভাগ, সেই ভাগে তিনি খেলে থাকেন। গুরজন্ত সিং অ্যানাউন্সড হিজ রিটায়ারমেন্ট ফ্রম ইন্টারন্যাশনাল হকি। তিনি আন্তর্জাতিক হকি থেকে সম্প্রতি অবসরের কথা ঘোষণা করেছেন। তিনি দুবার অলিম্পিক পদক জিতেছিলেন। একবার হচ্ছে টোকিও অলিম্পিকে তিনি ব্রোঞ্জ পদক জিতেছিলেন। আমাদের ভারত টোকিও অলিম্পিকে হকিতে ব্রোঞ্জ জেতে, সেই দলের তিনি সদস্য তিনি ছিলেন। সাথে সাথে তিনি ডেয়ার স্টুডেন্টস 2024-এর যে প্যারিস অলিম্পিক সেখানেও একটা ব্রোঞ্জ পদক জিতেছেন। তো দুটি আমরা দেখব তিনি অলিম্পিকে ব্রোঞ্জ পদক বিজয়ী। এরপরে 2 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স, মধ্যপ্রদেশ রাজ্য, আমরা জানি ভারতবর্ষের সব থেকে বেশি পরিমাণে বাঘ এখানে দেখতে পাওয়া যায়। তো মধ্যপ্রদেশের কোন টাইগার রিজার্ভটি কুনোর পর চিতাদের দ্বিতীয় আবাসে পরিণত হতে চলেছে? চিতা মানে চিতাবাঘ, সেই চিতাবাঘ আমরা জানি কুনো ন্যাশনাল পার্ক যেটা আছে সেখানে চিতাবাঘ পাওয়া যায়। হ্যাঁ, এবং বেশ কয়েক বছর আগে প্রজেক্ট চিটার আন্ডারে নামিবিয়া এবং বেশ কয়েকটা আফ্রিকান কান্ট্রি থেকে এই কুনো জাতীয় উদ্যানে চিতাবাঘ আনা হয়েছিল এবং এই কুনো জাতীয় উদ্যানের পরে মধ্যপ্রদেশের দ্বিতীয় রাজ্য হিসাবে বা দ্বিতীয় তোমার টাইগার রিজার্ভ হিসাবে যেটাকে চিতার আবাসস্থলে পরিণত করতে চলেছে মধ্যপ্রদেশ সরকার, সেটি হচ্ছে বীরাঙ্গনা দুর্গাবতী টাইগার রিজার্ভ। দেখি, বীরাঙ্গনা দুর্গাবতী টাইগার রিজার্ভ উইল বিকাম দ্য নিউ হোম ফর চিতাস ইন দ্য স্টেট বিফোর দ্য মনসুন নেক্সট ইয়ার। তো পরের বছর যে বর্ষাকাল তার ঠিক আগেই চিতাবাঘের একটা আবাসস্থলে পরিণত হতে চলেছে বীরাঙ্গনা টাইগার রিজার্ভ বা বীরাঙ্গনা দুর্গাবতী যে ব্যাঘ্র প্রকল্প আছে সেটি। ডিয়ার স্টুডেন্টস, এই কথাটা কে বলেছেন? মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব রিসেন্টলি কিন্তু এটা অ্যানাউন্সড করেছেন। ফলোইং দ্য সাকসেসফুল ট্রান্সলোকেশন অফ দ্য বিগ ক্যাটস ফ্রম আফ্রিকা টু কুনো ন্যাশনাল পার্ক। তো এটা কিন্তু ডিয়ার স্টুডেন্টস কুনো ন্যাশনাল পার্কের ঠিক পরবর্তী একটা প্রজেক্ট হতে চলেছে মধ্যপ্রদেশের, যেখানে এই চিতাবাঘটাকে স্থানান্তরিত করা হচ্ছে এই দুর্গাবতী টাইগার রিজার্ভে। বুঝতে পারছো তাহলে, এর আগে কুনো ন্যাশনাল পার্কে কিন্তু টাইগার রিজার্ভ, সেখানে চিতাবাঘ ছিল। চলো এর পরের প্রশ্ন, প্রশ্ন নয়, একটা তথ্য দেখি। মধ্যপ্রদেশে সব থেকে বেশি টাইগার আছে, আমরা জানি এটাকে টাইগার স্টেট বলা হয় এবং অবভিয়াসলি এখানে চিতাবাঘও দেখতে পাওয়া যায়। তো মধ্যপ্রদেশে টাইগার রিজার্ভ কি কি আছে দেখি। কানহা টাইগার রিজার্ভ, পেঞ্চ টাইগার রিজার্ভ, বান্ধবগড় টাইগার রিজার্ভ, সাতপুরা টাইগার রিজার্ভ, পান্না টাইগার রিজার্ভ, সঞ্জয় দুর্বি টাইগার রিজার্ভ, দুবরি টাইগার রিজার্ভ অ্যান্ড বীরাঙ্গনা দুর্গাবতী টাইগার রিজার্ভ। আর 2024 ও 25 সালে দুটি স্থানকে বা দুটি অঞ্চলকে টাইগার রিজার্ভে পরিণত করা হয়, সেটা হচ্ছে রাতাপানি এবং মাধব। মাধব হচ্ছে ভারতের 58তম টাইগার রিজার্ভ এবং ভারতবর্ষের সব থেকে নবীনতম, মানে ভারতের সব থেকে নতুন টাইগার রিজার্ভ এই মাধব টাইগার রিজার্ভ, যেটা মধ্যপ্রদেশে আছে। তো রাতাপানি এবং মাধব যেহেতু রিসেন্ট টাইমে টাইগার রিজার্ভ হয়েছে, তো ভেরি ইম্পর্টেন্ট। আর যেহেতু দুর্গাবতীটাও কি আছে আমাদের খবরের শিরোনামে আছে, তো এটাও খুব গুরুত্বপূর্ণ। চলো এরপরেরটা, সম্প্রতি কোন রাজ্যে সিগেলোসিস প্রাদুর্ভাবের খবর পাওয়া গেছে? সিগেলোসিস এটি একটা প্রাদুর্ভাব, এটির খবর পাওয়া গেছে, এই রোগের খবর পাওয়া গেছে কোন রাজ্যে? অ্যান্সার হচ্ছে কেরালা রাজ্যে। দেখো, রিসেন্ট রিপোর্টস অফ সিগেলোসিস ইন কেরালা হাইলাইটস অ্যান আউটব্রেক অফ দ্য হাইলি ইনফেকশিয়াস ব্যাকটেরিয়াল ডায়ারিয়াল ডিজিজ। তো এই যে সম্প্রতিকালে আমরা দেখব কেরালা রাজ্যে
তোমার যে সিগোলোসিস বলে একটা ব্যাকটেরিয়াল ডিজিজ, সেটার কিন্তু খুব হাইলি বা খুব কিন্তু আমরা প্রাদুর্ভাবের খবর পেয়েছি, ঠিক আছে, যেটা রিসেন্টলি কেরালায় বিভিন্ন নিউজ পোর্টালে আমরা এটার খবর পেয়েছি। এটা একটা কি, এটা একটা ব্যাকটেরিয়াল ডিজিজ অ্যান্ড ব্যাকটেরিয়াল ডায়রিয়া টাইপের একটা ডিজিজ, ঠিক আছে। আচ্ছা, এই যে কেরালা রাজ্য সম্পর্কে একটু জেনে রাখি। কেরালা রাজ্য, কেরালার রাজধানী তিরুবনন্তপুরম, কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, কেরালার বর্তমান রাজ্যপাল রাজেন্দ্র আর্লেকার। এবার অনেকে বলবে স্যার আপনি এটা কেরালাকে কেরালাম কেন বলছেন না? দেখো, আমি অফিসিয়াল ওয়েবসাইটে দেখেছি কেরালার কিন্তু এখনো নাম তারা অফিসিয়াল ওয়েবসাইটে কেরালাই রেখেছে, তো আমি এখানে কেরালাটাকে কেরালা বুঝেই কিন্তু ইউজ করছি, এটার নাম কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কেরালাম হয়েছে। বাট সরকারি কিন্তু এই যে তুমি তথ্যটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু AIR নিউজ থেকে নেওয়া, মানে অল ইন্ডিয়া রেডিওর যে নিউজ সেখান থেকে নেওয়া। সো অবভিয়াসলি একটা জিনিস মনে রাখবে, এখানে কিন্তু কেরালা শব্দটাকে ইউজ করা হচ্ছে বিভিন্ন জায়গাতে এখনো। সো আমিও যেভাবে নিউজে বা যেভাবে সরকারি পোর্টালে ইউজ করা হয়েছে আমি সেভাবেই কিন্তু এখনো ইউজ করবো এটাকে। সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্র কোন এয়ার ডিফেন্স, আকাশ প্রতিরক্ষা বা এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য 858 কোটি টাকার চুক্তি সই করেছে। আমাদের যে ডিফেন্স মিনিস্ট্রি, তারা একটা এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য 858 কোটি টাকা, বুঝতে পারছো, কম টাকা নয় কিন্তু অনেক টাকার একটা চুক্তি স্বাক্ষর করেছে। সেটার নাম কি? রাইট অ্যান্সার হবে অপশন সি, তুনগুস্কা। দেখো, ডিফেন্স মিনিস্টার সাইন্স কন্ট্রাক্টস ওর্থ 858 crore of procurement of তুঙ্গুস্কা এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম। তো তুঙ্গুস্কা এয়ার ডিফেন্স যে সিস্টেম আছে সেটাকে তোমার হচ্ছে প্রকিওর করার জন্য, সেটাকে তোমার হচ্ছে কেনার জন্য আমাদের ভারত কিন্তু কেনা বলতে ডেভেলপ করতে আর কি, ঠিক আছে, সেটাকে তোমার হচ্ছে সংগ্রহের জন্য, এক কথায় বলতে গেলে সংগ্রহের জন্য আমাদের ভারত 858 কোটি টাকার চুক্তি স্বাক্ষর করেছে। সম্প্রতিকে নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করলো। নয়ডা কোথায় আছে? নয়ডাটা এটা উত্তরপ্রদেশের একটা আমরা বলতে পারি পরিকল্পিত শহর। তো উত্তরপ্রদেশের নয়ডাতে রিসেন্টলি কে নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করেছেন? তার ফেজ 1টাকে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। PM নরেন্দ্র মোদী ইনোগ্রেটস নয়ডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অ্যাট জেওয়ার। জেওয়ার বলে একটা জায়গাতেই নয়ডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটাকে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2026 সাল, চলো 6 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স দেখি। 2026 সালের মার্চ মাসে কাকে গ্র্যান্ড প্রাইজ ফর কন্ট্রিবিউশন টু ওয়ার্ল্ড পিস প্রদান করা হয়েছে? মানে বিশ্ব শান্তির জন্য একটা পুরস্কার যেটাকে বলা হচ্ছে গ্র্যান্ড প্রাইজ। সেই গ্র্যান্ড প্রাইজ যেটা বিশ্ব শান্তিতে সহযোগিতা করার জন্য বা অবদানের জন্য প্রদান করা হয়ে থাকে সাধারণত। তো সেটা সম্প্রতি কে পেয়েছেন? অ্যান্সার হচ্ছে জুপ্পলি কৃষ্ণ রাও। কে এই জুপ্পলি কৃষ্ণ রাও? তেলেঙ্গানা ট্যুরিজম অ্যান্ড কালচার মিনিস্টার। তেলেঙ্গানা রাজ্যের তিনি বর্তমান পর্যটন এবং সাংস্কৃতিক মন্ত্রকের দায়িত্বে আছেন, বা পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী, যার নাম হচ্ছে ডিয়ার স্টুডেন্টস জুপ্পলি কৃষ্ণা রাও has been honored with the prestigious grand prize for contribution to world peace। তো ওয়ার্ল্ড পিস, বিশ্ব শান্তিতে তার অবদানের জন্য তাকে গ্র্যান্ড প্রাইজ দেয়া হয়েছে রিসেন্টলি। at an international buddhist conference held in Hyderabad yesterday। গতকাল হায়দ্রাবাদে অনুষ্ঠিত, গতকাল বলতে এটা মানে তারও আগের দিন, একদিন আগে হবে। তো এই তোমার হচ্ছে তোমার পুরস্কারটি হায়দ্রাবাদে একটা বুদ্ধিস্ট কনফারেন্স হয়েছে, সেখানে কিন্তু দেয়া হয়েছে। চলো এর পরেরটা, IPL 2026-এর উদ্বোধনী ম্যাচটি কোন স্টেডিয়ামে আয়োজিত হয়েছে? রিসেন্টলি হয়ে গেল না IPL, এর উদ্বোধনী ম্যাচটা কোথায় হয়েছে? IPL এ 2026-এর উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে M চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরুতে। দেখো, দ্য 19th এডিশন অফ দ্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ইজ সেট টু কিক অফ অ্যাট M চিন্নাস্বামী স্টেডিয়াম ইন বেঙ্গালুরু। তো এটা বেঙ্গালুরুতে শুরু হয়েছে, অ্যান্ড এটা বেঙ্গালুরুতে কাদের মধ্যে খেলা হয়েছে? এটা ইতিমধ্যে খেলা কিন্তু হয়ে গেছে। কাদের মধ্যে হয়েছে? RCB এবং ডিয়ার স্টুডেন্টস SRH অর্থাৎ সানরাইজার্স হায়দ্রাবাদ, এই দুটি দলের মধ্যে কিন্তু IPL খেলা হয়েছে। আচ্ছা, এই বছর IPL এ তুমি কোন দলটাকে সাপোর্ট করছো সেটা অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। তোমার ফেভারিট দল কি? তুমি কোন প্লেয়ারটাকে IPL এ এই বছরে
একটা কিন্তু বেস্ট পারফর্মার হিসাবে দেখতে চাও, অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে তোমার ফেভারিট প্লেয়ারকে, তোমার ফেভারিট টিমকে। চলো এরপরের প্রশ্ন, আইপিএল এর ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসাবে দ্বিতীয় ইনিংসে বা রান চেস করতে গিয়ে, এখানে একটা গ্যাপ হবে, হ্যাঁ, রান চেস করতে গিয়ে 4000 রান পূর্ণ করলেন কে? রান চেস প্রথম ম্যাচ যেটা আইপিএল এ খেলা হলো সানরাইজার্স হায়দ্রাবাদ এবং আরেকটা হচ্ছে কাদের মধ্যে, সানরাইজার্স হায়দ্রাবাদ এবং আরসিবি বা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে। তো সানরাইজার্স হায়দ্রাবাদ ফার্স্ট ব্যাট করে মেবি 202 এর মতো কত একটা রান করেছিল, সেটাকে চেস করতে নেমে আরসিবি কিন্তু সেই রানটা তুলে দেয়। এবং ডেড স্টুডেন্টস বিরাট কোহলি একটা দুর্ধর্ষ পারফরমেন্স সেখানে দেখিয়েছে। বিরাট কোহলি বিকামস ফার্স্ট ব্যাটার ইন আইপিএল হিস্টোরি টু ক্রস 4000 রান ইন রান চেস। তো দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বা রান চেস করতে নেমে, রান তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে 4000 রান পূর্ণ করলেন বিরাট কোহলি। এবং আইপিএলে তিনি পুরো সর্বমোট যদি আমরা স্কোর দেখি, সব থেকে হাইয়েস্ট স্কোর আইপিএলে কিন্তু তার, তাই না? চলো এরপরের প্রশ্ন, 2026 সালে 9 নম্বর প্রশ্ন কি পাচ্ছি আমরা, 2026 সালের মার্চ মাসে ডব্লিউটিওর 14তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন কোথায় আয়োজিত হচ্ছে? রাইট অ্যান্সার কি হবে? 2026 সালের মার্চ মাসে ডব্লিউটিও বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের 14তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন আয়োজিত হচ্ছে ক্যামেরুনে। ক্যামেরুনটা কি? এটা একটা আফ্রিকান কান্ট্রি। দেখো, কমার্স মিনিস্টার ভারতের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল অ্যাড্রেস ইন্ডিয়া কমিউনিটি, ভারতকে সেখানে রিপ্রেজেন্ট করেছেন, ভারতকে সেখানে কিন্তু তিনি ভারতের হয়ে সেখানে উপস্থিত ছিলেন ইন ক্যামেরুন অ্যাট ওয়ার্ল্ড ট্রেড বা ডব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের যে 14তম মন্ত্রী পর্যায়ের যে মানে কনফারেন্স হলো, সম্মেলন হলো, সেটাতে। ক্যামেরুন দেশটা হচ্ছে মধ্য আফ্রিকার একটি দেশ। ক্যামেরুনের রাজধানী হচ্ছে ইয়াউন্দে এবং ক্যামেরুনের মুদ্রার নাম হচ্ছে সেন্ট্রাল আফ্রিকান ফ্রাঙ্ক, অর্থাৎ সিএফএ ফ্রাঙ্ক হচ্ছে ক্যামেরুনের মুদ্রার নাম। চলো, এই ছিল আজকের আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স। এবারে আমরা জিকে প্রশ্ন দেখব। যারা ক্লাসটিতে যুক্ত হয়েছে ইতিমধ্যে সকলকে বলবো লাইক করো ক্লাসে, এরকম কিপটামো করলে কিন্তু হবে না। আমি যতটা ভিউজ ততটা লাইক পেতে চাই তোমাদের কাছ থেকে। তো ইচ অ্যান্ড এভরিবডি লাইক করবে প্রতিদিন, তোমাদের জন্য ক্লাস নিয়ে আসছি। চলো আমরা আজকের এবারে জিকে প্রশ্ন দেখি। প্রথম জিকে কি বলা হচ্ছে দেখা যাক। ফার্স্ট প্রশ্ন, ব্ল্যাকফুট একটা ডিজিজ, রোগ, এই রোগটা নিচের কোনটির দূষণের ফলে ঘটে? এটি ঘটে সাধারণত আর্সেনিক দূষণের কারণে, তাই তো, পানীয় জলে আর্সেনিক দূষণের কারণে। পারদ দূষণের কারণে যে রোগটা হয় মিনামাতা রোগ হয়। মিনামাটা রোগ আমরা কিসের কারণে দেখতে পাবো? পারদ দূষণের কারণে। ক্যাডমিয়াম দূষণের কারণে ইতাই ইতাই রোগ হয়। ইতাই ইতাই রোগ কিসের কারণে হয়? ক্যাডমিয়াম দূষণের কারণে আমরা দেখব ইটাই ইটাই রোগটা দেখা যায়। নেক্সট, ভারতের প্রথম কার্পাস বয়ন শিল্প পশ্চিমবঙ্গের কোথায় গড়ে উঠেছিল? ভারতবর্ষের প্রথম কার্পাস বয়ন শিল্প কেন্দ্র পশ্চিমবঙ্গে গড়ে ওঠে, বা বস্ত্র শিল্প কারখানা, একই কথা, বস্ত্র শিল্প কারখানা আমাদের ভারতবর্ষের প্রথম যেখানে গড়ে ওঠে সেটা হচ্ছে ঘুষুরি। ঘুষুরিতে 1818 সালে প্রথম এটা গড়ে ওঠে। ঘুষুরিটা কোথায় আছে? এটা ডিয়ার স্টুডেন্টস হাওড়াতে অবস্থিত। বর্তমানে যে হাওড়া আছে না, সেই হাওড়াতে অবস্থিত আছে এটা। চলো, ডিম্বাশয়ের কোন অংশ থেকে প্রোজেস্টেরন হরমোন ক্ষরিত হয়? এটা মহিলাদের দেহে ডিম্বাশয় থেকে নিঃসৃত হয়, তাই তো, ক্ষরিত হয়, যেটাকে আমরা বলছি প্রোজেস্টেরন। এই হরমোনটা কোথা থেকে ক্ষরিত হচ্ছে, এক্স্যাক্টলি কোন জায়গা থেকে? সেটা হচ্ছে কার্পাস লুটিয়াম থেকে। দেখো, মহিলাদের দেহে প্রধানত যে হরমোনগুলো ক্ষরিত হয় সের মধ্যে আছে ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন একটি নারী দেহের ক্ষরিত, ডিম্বাশয় থেকে ক্ষরিত হরমোন, যে হরমোনটা নারী দেহের গৌণ যৌন বৈশিষ্ট্য প্রকাশ করে এবং প্রজনন বৃদ্ধি বা প্রজনন অঙ্গের বৃদ্ধিতে কিন্তু সাহায্য করে থাকে। ঠিক আছে, প্রোজেস্টেরন এটি মূলত জরায়ুর আস্তরণ তৈরি করে গর্ভাবস্থা বজায় রাখতে সাহায্য করে, অর্থাৎ গর্ভাবস্থায় খুব কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই প্রোজেস্টেরন হরমোনটা। অলরাইট, চলো, এছাড়া রিল্যাক্সাইন বলে আরেকটা হরমোন নিঃসৃত হয়ে থাকে মহিলাদের যে ডিম্বাশয় সেখান থেকে।
নেক্সট হচ্ছে মথুরা শিল্পকলা কোন বংশের রাজত্বকালে জনপ্রিয়ভাবে শীর্ষে পৌঁছায়? মথুরা শিল্পকলা, এটাকে আমরা গান্ধার শিল্পরীতিও নামে চিনি, ঠিক আছে, গান্ধার শিল্পরীতি। গান্ধার শিল্পরীতি বা মথুরা শিল্পরীতি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছায় যার সময়ে, সেটি হচ্ছে ডিয়ার স্টুডেন্টস কুষাণ বংশের সময়। অপশন সি ইজ রাইট অ্যান্সার। চলো, দাদরা নগর হাভেলি এবং দমন দিউ এই দুটি কেন্দ্রশাসিত অঞ্চলকে কবে একত্রিত করা হয়েছে? দুটি কেন্দ্রশাসিত অঞ্চল, দাদরা নগর হাভেলি এবং দমন দিউ, এ দুটি একটা সময় আলাদা আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল ছিল, ঠিক আছে। দমন দিউয়ের রাজধানী ছিল ডিয়ার স্টুডেন্টস দমন, আর দাদরা নগর হাভেলির রাজধানী ছিল সিলভাসা। সিলভাসা পরবর্তীতে এই দুটিকে পার্লামেন্টে একটা বিল উত্থাপনের মাধ্যমে একত্রিত করে দেওয়া হয়, সেটি কবে? বলো, যারা ক্লাসটি দেখছো সকলে লাইক করবে ক্লাসে দ্রুত। সঠিক উত্তর হবে এটির 2020 সালে। আচ্ছা, এই 2020 সালের কবে? সেটা হচ্ছে 26শে জানুয়ারি, ঠিক আছে, 26শে জানুয়ারি 2020-তে এটা একত্রিতভুক্ত হয়। আচ্ছা, এখান থেকে আরেকটা তথ্য জেনে রাখো, এদের বর্তমান রাজধানী কি? বর্তমান রাজধানীর নাম কি? দাদরা নগর হাভেলি এবং দমন দ্বীপের বর্তমান রাজধানী হচ্ছে ডিয়ার স্টুডেন্টস দমন। এদের বর্তমান রাজধানী দমন। চলো পরেরটা, তেজস্ক্রিয়তার এসআই একক কোনটি? অ্যান্সার হচ্ছে বেকারেল। এটা হচ্ছে তেজস্ক্রিয়তার এসআই একক। যেহেতু অ্যারি বেকারেল তিনি ডিয়ার স্টুডেন্টস তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছিলেন বা প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন, তো তার একক হচ্ছে বেকারেল। ফুটবল জগতে কাকে কালো হিরে বলা হয়? পেলেকে কালো হিরে বলা হয়ে থাকে। পেলে হচ্ছে ব্রাজিলের একজন ফুটবলার, ঠিক আছে, ব্রাজিল দেশের ফুটবলার, এটাকে কালো হিরে বলি। সব থেকে অল্প বয়সে, মানে সব থেকে কনিষ্ঠতম প্লেয়ার যিনি হ্যাট্রিক করেছিলেন ব্রাজিলের হয়ে, এবং সব থেকে বেশি হ্যাট্রিক তিনি করে রেখেছেন, তিনবার বিশ্বকাপ ফিফা ওয়ার্ল্ড কাপ জিতেছেন। দিয়েগো মারাদোনা, লিওনেল মেসি দুজনেই হচ্ছে আর্জেন্টিনা দেশের, আর্জেন্টিনা ব্রাজিলেরই প্রতিবেশী একটা দেশ, তার প্লেয়ার, ফুটবল প্লেয়ার। এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো হচ্ছে পর্তুগালের ফুটবল প্লেয়ার। এদের ভিতরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসি এখনো ফুটবল খেলে থাকেন। লিওনেল মেসি ক্লাব ফুটবলে আমেরিকার ইন্টার মায়ামি দলের হয়ে খেলেন, এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সৌদি আরবের একটা ফুটবল ক্লাব আল নাসিরের হয়ে তিনি তার পেশাদার ফুটবল খেলে থাকেন। মহাবিদ্রোহের অন্যতম নেতা তাঁতিয়া টোপের আসল নাম কি ছিল? (1857) এই সালে হয় মহাবিদ্রোহ। তো এই যে মহাবিদ্রোহ হয় 1857-তে, এই 1857-এর মহাবিদ্রোহে যিনি কানপুরে নেতৃত্ব দেন, কানপুরে নেতৃত্ব ফার্স্ট দিয়েছিলেন নানা সাহেব, সাথে সাথে কানপুরে তাঁতিয়া তোপেও কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন। কানপুরে নেতৃত্ব দেন এই তাঁতিয়া তোপে। ঠিক আছে, আচ্ছা, তাঁতিয়া টোপি যে নেতৃত্ব দিয়েছিলেন তার প্রকৃত নাম হচ্ছে রামচন্দ্র পাণ্ডুরঙ্গ। রামচন্দ্র পাণ্ডুরঙ্গ। ধান চাষের জন্য কোন ধরনের মাটি সবচেয়ে উপযোগী? ধান চাষের জন্য, ধান চাষ সাধারণত এটা পলি মাটিতে হয়, ফার্স্ট কথা। তো পলি মাটির আবার অনেক ভাগ আছে, এঁটেল মাটি, বেলে মাটি, হ্যাঁ,
এবং আরেকটা হচ্ছে দোআঁশ মাটি। তার ভিতরে এঁটেল মাটিতে ধান চাষ ভালো হয়, কারণ ধান চাষ করতে গেলে জমিতে তোমাকে মিনিমাম 2-3 ইঞ্চি কিন্তু জল জমিয়ে রাখতে হবে। তো জমা জলে ধান চাষ হয় ভালো। ধানকে আমরা অনেক সময় কি বলি, ধান হচ্ছে একটা তৃষ্ণার্ত ফসল নামে পরিচিত, তৃষ্ণার্ত ফসল বলা হয়। তো ধান চাষের জন্য জলা জমি হলে ভালো হয়, জমিতে জল জমে থাকলে ভালো হয়। ভারতের প্রথম নাগরিক বা ফার্স্ট সিটিজেন কাকে বলা হয়? এটা তোমাদের কমেন্ট আমি অপেক্ষা করব, অবশ্যই করবে, এটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া রইলো। চলো এরপরে আমাদের প্রশ্ন এটি, জাপানের প্রাচীন রাজধানী কি? জাপান বিশ্বের মধ্যে আমরা যদি দেখি বর্তমানে একটা কিন্তু খুব বড় অর্থনীতির দেশ জাপান। জাপান এবং ভারতের মধ্যে প্রায়শই কিন্তু আমরা দেখব টক্কর হয়ে থাকে জিডিপির দিক থেকে। তো সেই জাপানটা এশিয়া মহাদেশের একটা দেশ, পূর্ব এশিয়াতে অবস্থিত আছে। অ্যান্ড জাপানের রাজধানী আমরা জানি জাপানের রাজধানী কি? জাপানের রাজধানীর নাম কি? টোকিও। টোকিও, ঠিক আছে। আর জাপানের মুদ্রা হচ্ছে জাপানি ইয়েন, হচ্ছে এদের মুদ্রার নাম। আচ্ছা এবারে দেখি জাপানের পুরনো নাম কি ছিল? অ্যান্সার হচ্ছে নিপ্পন ছিল তাদের পুরনো নাম, নিপ্পন। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের নদীগুলি হলো কোনগুলি? উত্তরবঙ্গের নদী। বাছাই করা প্রশ্ন উত্তরের এরকম ক্লাস দেখতে হলে প্রতিদিন যুক্ত হবে, হ্যাঁ ক্লাসে। যারা নতুন আছো তাদেরকে বলছি, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের নদীগুলি হলো তিস্তা, তোরসা, জলঢাক, এগুলো নর্থ বেঙ্গলের নদী, তাই তো। আর দক্ষিণবঙ্গের যদি আমরা দেখি দামোদর, রূপনারায়ণ, এগুলো হচ্ছে তোমার হচ্ছে দক্ষিণবঙ্গের, বিশেষ করে আমাদের যে মালভূমি অঞ্চল আছে, রাঢ় অঞ্চল আছে, সেই দিকে প্রবাহিত নদী, তাই না। এরপরে প্রার্থনা সমাজ সংস্কারক আন্দোলনের সময় আমরা দেখব এই প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা হয়। এটা প্রতিষ্ঠা ড্যাশে হয় এবং ডক্টর আত্মারাম পাণ্ডুরঙ্গ, যার নাম, তিনি ডের স্টুডেন্টস, এটা প্রতিষ্ঠা করেছিলেন, তার কর্তৃক এটা প্রতিষ্ঠিত করা হয়েছিল। কিন্তু কোথায় প্রতিষ্ঠা করা? এখানে একটা স্থানের নাম বলবে, কোন স্থানে এটা প্রতিষ্ঠিত হয়? প্রার্থনা সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল প্রাচীন বোম্বেতে। এবার এতটুকু তো জেনে নিতে পারি আমরা, এটা কবে প্রতিষ্ঠা হয়? এটা কবে প্রতিষ্ঠা হয়? এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1867 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল বোম্বেতে। লিটল মাস্টার নামে কোন ক্রিকেটার পরিচিত? প্রশ্ন 14। চলো দারুণ একটা প্রশ্ন, কাকে আমরা লিটল মাস্টার বলছি? লিটল মাস্টার বলছি সুনীল গাভাস্কারকে, ভারতীয় ক্রিকেটার। নিষেকের পর উদ্ভিদের গর্ভাশয় কিসে রূপান্তরিত হয়? নিষেকের পরে উদ্ভিদের গর্ভাশয় পরিণত হয় ফলে বা ফ্রুট। মূল সংবিধানে কয়টি মৌলিক অধিকার ছিল? আমাদের যে মূল সংবিধান সেখানে ছিল 7টি মৌলিক অধিকার, তাহলে বর্তমান সংবিধানে কতগুলি আছে? বর্তমানে সংবিধানে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস কতগুলি? বর্তমানে মৌলিক অধিকার আমাদের সংবিধানে কতগুলি আছে? সেটি হচ্ছে 6টি আছে, একটি বাদ গেছে। যে একটি বাদ গেছে সেটি হচ্ছে সম্পত্তির অধিকার বা রাইট টু প্রপার্টি। এটা কি পুরো সংবিধান থেকে বাদ গেছে? না, এটাকে রিঅ্যালোকেট করা হয়েছে, একটা জায়গা থেকে নিয়ে আরেকটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। সম্পত্তির অধিকার বাদ যায়। কবে বাদ যায়? সম্পত্তির অধিকারটা বাদ গেছিল 1978 সালে 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে।
ঠিক আছে, 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এটা বাদ যায়। চলো এরপরেরটা, জিএসটি গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স কোন ধরনের উদাহরণ, করের উদাহরণ বা ট্যাক্সের উদাহরণ? জিএসটি হচ্ছে এক ধরনের পরোক্ষ বা ইনডাইরেক্ট ট্যাক্স। 2017তে এটা চালু হয়েছিল। জিএসটি কবে চালু হয়? 2017তে চালু হয় জিএসটি বা গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। রেনেসা প্রথম কোন দেশে শুরু হয়েছিল? রেনেসা মানে হচ্ছে নবজাগরণ। তো এই যে নবজাগরণ, যেটাকে আমরা রেনেসা বলছি, রেনেসা বা নবজাগরণ প্রথম কোন দেশে শুরু হয়? ইটালির একটা দেশে প্রথম আমরা দেখব রেনেসার উৎপত্তি ঘটেছিল, সেটি হচ্ছে ইটালিতে, ইউরোপিয়ান কান্ট্রি ইটালিতে। শব্দের তীব্রতা মাপার এককের নাম কি? কোনটির সাহায্যে আমরা শব্দের তীব্রতা মাপছি? সেটি হলো ডেসিবেল। ডেসিবেল এর সাহায্যে আমরা কি করি? শব্দের তীব্রতা পরিমাপ করে থাকি। চলো, কোন দেশকে মধ্যরাত্রির সূর্যের দেশ বলা হয়? মধ্যরাত্রির সূর্যের দেশ বলা হয় বা নিশীথ সূর্যের দেশ বলি আমরা যেটিকে, সেটা হচ্ছে নরওয়েকে। নরওয়ে হচ্ছে একটি দেশ যেটা উত্তর ইউরোপে অবস্থিত, যেখানে মধ্যরাতেও মাঝে মধ্যে প্রায় 6 মাস ধরে সূর্য দেখা যায়। এটাকে আমরা সাধারণত নিশীথ সূর্যের দেশ বা মধ্যরাত্রির সূর্যের দেশ নামেও চিনি। এই ছিল আজকের আমাদের ক্লাস। 20টি গুরুত্বপূর্ণ প্রশ্নর সাথে আমরা 9টি কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিস করলাম। আশা করব আমরা আজকের ক্লাসটিতে অনেক নতুন কিছু শিখলাম। টিডব্লিউএস একাডেমি আর দ্য ওয়ে অফ সলিউশনের কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে জিকে মানেই নতুন কিছু শেখার সুযোগ। তো অবশ্যই এই সুযোগটা অন্যদেরকেও তোমরা করে দিতে পারো। তোমার বন্ধু বান্ধবকে কিন্তু এই ক্লাসটিকে সাজেস্ট করতে পারো। বাংলা ভাষায় কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে ক্লাস করতে চাইলে অবশ্যই বেস্ট ঠিকানা দ্য ওয়ে অফ সলিউশন। ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলকে ধন্যবাদ।